হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো জলচক্রের গুরুত্ব। আগের দিনে আমি দুটো ভিডিওতে জলচক্র কি জিনিস এবং জলচক্রের পর্যায়গুলি জানিয়েছিলাম। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, জলচক্রের প্রধানত আমরা চারটি গুরুত্ব দেখে থাকি। প্রথম পয়েন্ট দেখো, পৃথিবীতে কি জলের যোগান অব্যাহত রাখা, তাই তো? আচ্ছা, আমরা জলচক্রের মাধ্যমে আমরা কি দেখেছিলাম আগের ক্লাসগুলোতে? যে সমুদ্রের জল বাষ্পীভবন হয়ে সূর্যের তাপে কি হচ্ছে, বাষ্পীভবন হয়ে উপরে উঠে গিয়ে ঘনীভবন প্রক্রিয়ায় মেঘ সৃষ্টি হয়ে অদক্ষেপণ রূপে মাটিতে মিশছে। অর্থাৎ নদী প্রবাহের মাধ্যমে কিছুটা জল সমুদ্রে গিয়ে পড়ছে, বাকি কিছুটা জল পরিস্রবণ প্রক্রিয়ায় মাটির নিচে চুঁয়ে চুঁয়ে প্রবেশ করছে। এই যে প্রক্রিয়া, অর্থাৎ কি শিলামণ্ডল, বাড়িমণ্ডল, বায়ুমণ্ডল, আবার শিলামণ্ডল, বাড়িমণ্ডল, বায়ুমণ্ডল, এই যে চক্রাকার প্রবাহ, এই চক্রাকার প্রবাহেতে কি হয়, জল কি করে, জল চক্রাকারে ঘুরতে থাকে। এই তিনটে মণ্ডলের মধ্যে জলের প্রবাহ বজায় থাকে। এই যে বিনিময়, জলের যে বিনিময়, এই বিনিময়ের মাধ্যমে জলচক্র সম্পন্ন হয়। এর মাধ্যমে গোটা পৃথিবীতে জলের যোগান অব্যাহত থাকে। তাহলে প্রথম পয়েন্ট হলো। নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট কি বলছে? প্রাকৃতিক শক্তির প্রবাহ ও ক্রিয়াশীলতা বজায় রাখা। আচ্ছা, প্রাকৃতিক শক্তি কি জিনিস আমরা সবাই জানি। প্রাকৃতিক শক্তি কোনগুলো বলতো? নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ। এই যে তিনটে আমি যেগুলো কথা বললাম, নদী, হিমবাহ, নদীতে কি হয়, জলের যোগান বজায় না থাকলে সেটাকে কি আমরা নদী বলতে পারি? পারি না। আর কি হয়, নদীর জলই যখন সেটা হিমবাহ অধ্যুষিত অঞ্চলে, অর্থাৎ কি অত্যন্ত ঠান্ডার সংস্পর্শে যখন আসে, সেটাই তখন হিমবাহ রূপে থাকে। আর কি হয়, সমুদ্র তরঙ্গ কি, যখন সমুদ্রের ঢেউটা তরঙ্গে এসে আছাড় খাচ্ছে বা তরঙ্গে এসে ধাক্কা মারছে, সেটাকে আমরা বলছি সমুদ্র তরঙ্গ। এই যে জলচক্র, এই জলচক্র যদি না সম্পন্ন হতো পৃথিবীতে, তাহলে কি এই যে প্রাকৃতিক শক্তিগুলো যেটার মাধ্যমে জলের প্রবাহ বজায় থাকে, তাহলে সেগুলো নিশ্চয়ই কখনোই তার ক্রিয়াশীলতা বজায় রাখতে পারতো না। তাহলে জলচক্র কিন্তু এই প্রাকৃতিক শক্তিগুলোর প্রবাহ বজায় রাখতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হলো। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা। অর্থাৎ কি, এই যে জলচক্র কি করে, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং শিলামণ্ডল আর কি জীবমণ্ডল, অর্থাৎ কি যে মণ্ডলে আমরা বসবাস করছি, অর্থাৎ প্রাণীরা। আচ্ছা, আমরা কি জল ছাড়া বাঁচতে পারবো? পারবো না। কারণ আমাদের পানীয় জলের প্রধান উৎসই হচ্ছে ভৌম জল, যেটা কি করছে, এই বৃষ্টির জল যখন পরিস্রবণ প্রক্রিয়ায় মাটির নিচে চুঁয়ে চুঁয়ে প্রবেশ করছে, তখনই ভৌম জলটা সৃষ্টি হচ্ছে। তাহলে এই ভৌম জলকে আমরা পানীয় জল হিসেবে গ্রহণ করি। এছাড়াও যে কোনো প্রাণী, তারাও তো জল পান করে, তারাও কিন্তু জল ছাড়া বাঁচতে পারবে না। তাহলে এই জলচক্রের মাধ্যমে কি করে এই যে তিনটে মণ্ডল এবং জীব মণ্ডল, এই প্রত্যেকটা মণ্ডলের মধ্যে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখছে। এই জল না হলে কিন্তু আমরা কেউ বাঁচবো না, কোনো জীবই বাঁচবে না, তাই তো? নেক্সট পয়েন্ট দেখো, অর্থনৈতিক কার্যাবলীর ভিত্তি গঠন। আচ্ছা, অর্থনৈতিক কার্যাবলী আমরা কাকে বলি বলতো? যে কোনো সোর্স, অর্থাৎ যে কোনো জায়গা থেকে, যে কোনো মাধ্যম থেকে যখন মানুষ অর্থ উপার্জন করে, তাহলে তাকে আমরা বলি অর্থনৈতিক কার্যাবলী। সেটা কৃষিকাজ হতে পারে, শিল্প উৎপাদন হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে। কৃষিকাজ অর্থাৎ কি, কৃষক কি করে, মাটির মাধ্যমে সে কৃষিজ ফসল উৎপাদন করে। কিন্তু কৃষিজ ফসলটা কি করে উৎপাদন করবে? যদি না মাটিতে জল না থাকে, তাহলে সে কি ফসল ফলাতে পারবে? পারবে না। তাহলে এই যে কৃষিজ ফসল উৎপাদন, যে কোনো শিল্পে উৎপাদন, যদি আমরা উদাহরণ হিসেবে বস্ত্র শিল্পের কথা বলি, বস্ত্র শিল্প কিন্তু জল ছাড়া কখনোই সম্ভব নয়। এরকমই যে কোনো শিল্পই জল ছাড়া তার উন্নতি ঘটানো প্রায় অসম্ভব। এই জলচক্র কি করে, জলচক্র মাটির একটা আর্দ্রতা বজায় রাখে, নদীর প্রবাহ বজায় রাখে এবং এই সমস্ত অর্থনৈতিক কার্যাবলীর কিন্তু ভিত্তি গঠন করে। অর্থাৎ এই সমস্ত অর্থনৈতিক কার্যাবলী কিন্তু জলচক্র ছাড়া একদমই প্রায় অসম্ভব। তাহলে আজকে আমরা কি কি দেখলাম? চারটে পয়েন্ট দেখলাম। এই চারটে পয়েন্টের মাধ্যমে আমরা বুঝলাম যে জলচক্রের কি কি গুরুত্ব রয়েছে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর নেক্সট ক্লাসে দেখা হবে।